গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল একদম দোতলায় চলে এসেছি। দোতলার বাথরুমটা এত নোংরা হয়েছিল, টিকটিকির পায়খানা ছাড়া আর কিচ্ছু নাই। দেখো একটুখানি এখানে পাপড়গুলো পরিষ্কার করছি, তার মধ্যে নোংরাগুলো একটু পরিষ্কার করছি। আর এখানে মানে কি বলবো তোমাদেরকে, মানে জঘন্য কালি। এই বাথরুমটাতে জঘন্য কালি। যেহেতু কল্পনা ঘর মুছে ওই জলটা যেহেতু বাথরুমের মধ্যেই ফেলে, আর বেচারি ফেলবেই বা কোথায়? দোতলার থেকে তো নিচে গিয়ে ওই জল ফেলানো সম্ভব নয়, বাথরুমেই ফেলবে। আর বাথরুমে যেহেতু ফেলে, ঝাঁটাটা দিয়ে একটুখানি ঝাঁটিয়ে রাখলে কিন্তু এই অবস্থাটা হয় না। আর সব জমা হয়ে থাকে বাথরুমের মাঝখানে। আমার মাঝে মধ্যে না এখানে স্নান করতে খুব ভালো লাগে। উপরটাতে জামা কাপড় থাকে, এখানে সাবান সার্ফ সব কিছু আছে। তো উপরে কিন্তু স্নান করলে বেশ সুবিধা, যার জন্য আমি মাঝে মধ্যে স্নান করি। আর পা পোষগুলো এত নোংরা হয় না, মানে কি বলবো। আর অবশ্য পা পোষটা আমি খুব দেরি করেই ধুই, এটা ঠিক না জানো তো। পা পোষ থেকেই কিন্তু ঘরে নোংরা বেশি হয়। যেহেতু বাড়ির নোংরাটা যখন আমরা পায়ে করে নিয়ে আসি, সেটা তো পা পোষে মুছি, তারপরে তো সারা ঘর জুড়ে হাঁটি। তো পা পোষগুলো একটু পরিষ্কার না রাখলে না এই অবস্থা হয়, যেটা কিনা আমার হয়েছে আর কি। খুবই নোংরা হয়েছে। আর এইগুলো সেরে সুরে তারপরে কিন্তু স্নান টান সেরে তারপরে গিয়ে রান্নাটা বসাবো। তবে হ্যাঁ, সকালে সমস্ত কাজই কমপ্লিট করব। এবার হয়েছে, আমাকে দিদিভাইরা সবাই কমেন্ট করে বলেছো, হ্যাঁ বড় মেয়ের কথা। হ্যাঁ আমি জানি তো, কারণ প্রচুর রোগা হয়ে গেছে। তোমরা সাজেশন করেছো যে শিল্পী এইভাবে খাওয়াও, এইভাবে খাওয়াও। সঞ্চিতা দিদিভাই বলেছে, তারপরে হচ্ছে ড্রয়িং উইথ বাপি ওই দিদিভাই বলেছে, তারপরে সব দিদিভাইরাই বলছে যে একটুখানি খেয়াল রাখো। যেমন বিউটিও সবসময় বলে দিদিভাই এইভাবে মেয়েকে খাওয়াও। তো একটা ডায়েট চার্ট বের করেছি আমি, সেটা কালকের থেকে ফলো করার চেষ্টা করব। তবে কিছু জিনিস আমাকে বাজার থেকে আনতে হবে, যেগুলো আমার কাছে ঘরে আপাতত নেই অনেক দিন থেকেই। যেমন আমন টামন, একটু ড্রাই ফ্রুটস আনতে হবে। ড্রাই ফ্রুটস তো খাওয়াবো, তার সাথে একটু চেষ্টা করব কালকের থেকে একটু অন্যরকম রুটিন মানে কন্টিনিউ করার। কারণ মেয়ে সত্যিই আমি দেখেছি, বাইরের থেকে আমি ডাক্তারি ওষুধ খাওয়ালেও মেয়ে কিন্তু সুস্থ হতে পারবে না। কেননা ওইখান থেকে আমি ফাইল আনছি, মেয়েকে একদিন খাওয়াচ্ছি, দুদিন পরে আর মেয়ে খেতে চাইছে না। তো আমি ভাবলাম যে আমি ঘরোয়াভাবে যেই খাবারটা দেবো ওইটাই বোধহয় বেশি হেলদি হবে। ওই ডাক্তারি ভিটামিন ফাইল টাইল ওইগুলোর থেকে বরং বেশি ভালো হবে। তো কালকের থেকে আমি তোমাদের মানে পুরো ডায়েট চার্টটা দেখাবো। আর তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলবে, দিদিভাইরা প্রত্যেকেই, বোন বলো দিদিভাই সবাই যারা জানো তারা বলবে যে আমি যে দিচ্ছি খাবারটা সেটা ঠিক কিনা। আজকে পারবো না, আজকের থেকেই ভাবছিলাম স্টার্ট করব। তবে কেননা পেটটা মাত্র সবে একটুখানি ঠিক হয়েছে, তো এখনই চাইছি না যে একেবারে ডিমগুলো এখনই দিই। তো কালকের থেকে সকাল থেকে মেয়ের ডেলি একদম রুটিনটা তোমাদের কাছে শেয়ার করব। আর তোমরা একটুখানি আমাকে সাজেশন করবে। কালকে হয়তো বা পুরোপুরি করতে পারবো না, কেন বলো তো, কারণ অনেক জিনিস আনতে হবে। আমি বললাম না আজকে আনতে পারবো না। আর আজকে যদি না আনতে পারি তাহলে কালকে ভিডিও না করলে শেয়ার করব কী করে, এটাই হয়েছে ব্যাপার। যাই হোক, এই যে ওইগুলো সেরে আমার কিন্তু নাইটিটা পুরো ভিজে গেছে। কতবার নাইটি পাল্টাই আমি, তোমরা জানো। এই যে এখানে এসছি, এই জায়গাটা মুছে তারপরে এখন ড্রামগুলো রাখবো। কি বের করলাম বলো তো এই কালো জারটার থেকে? মনে পড়ে যায়, কিছুদিন আগে ছিলাম না এখানে, যখন ওই কালো ড্রামটাতে ছিল চাল, তো কিছুটা চাল বেঁচে ছিল। এই চালটা পড়েই রয়েছে। রোজই ভাবি নিয়ে যাব, আজকে ভাবলাম না আর দেরি নয়, আজকে একদম ব্যাগে করে নিয়ে যাই। নিচে নিয়ে রাখলে অন্তত খাওয়া হয়ে যাবে। আর এই যে গছারিগুলো সব আবার একটু ওই বালতিটাতে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে এই জায়গাটা একটু ঝাড় দেবো। কিছু চাল পড়েছে, এই চালগুলো ঝাঁটা দিয়ে, তোমরা হয়তো ভাববে ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই। আমাকে অনেক দিন আগে আমি যখন ব্লগিং করতাম, আমাকে একটা দিদিভাই বলেছিল যে শিল্পী কখনো না ঝাড়ু দিয়ে চালটা ঝাড়বে না, মানে যে করবে না, এক জায়গায় করবে না, ন্যাকড়া দিয়ে করবে। তো সেখান থেকে একটা কথা আমার মনে পড়েছে, আমার মা ওরা কিন্তু গ্রামে যে ধান চাল নেয় তারা কিন্তু ঝাড়ু দিয়েই করে। তো সেটাও তো লক্ষ্মী,
কি জানি, আমি হয়তো ভুল হতে পারি, চালটা বোধহয় করতে নেই, ধানটা করতে আছে। তো মা ওরা না ওই চালটাও যখন ঝাড়ে না কুলা দিয়ে, তখন দেখি ওই ঝাড়ুটা কিন্তু ইউজ করে চালের মধ্যে। ঝাড়ু দিয়ে ওই চালগুলাকে একসাথে জড়ো করে তারপরে কুলার মধ্যে তুলে তারপরে কিন্তু মা ওরা করে। তো এই জন্য আমি আবার মাদেরকে দেখেছি, জেঠিদেরকে দেখেছি, যার জন্য করেছি, তোমরা আবার খারাপভাবে নিও না। আর যদি খুব অসুবিধা হয়, আমি তো খুব একটা বেশি ধান চালের কাজ করি না, ওই তো যেদিন চাল আনে সেদিন হয়তো 2-1টা পরে, সেটা আমি হাত দিয়েও কুড়িয়ে ফেলে দিতে পারবো। যাই হোক, ওইগুলো সেরে সুরে নিচে এসছি, এসে তারপরে এই যে দেখো বাথরুমটা হলুদ বললাম না, কালো দাগ, হলুদ দাগ। আর এই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে মেয়েদের বলি কি ওই বাথরুমে যত কাগজপত্র নোংরা টোংরা কিছু আছে ওইগুলো এটার মধ্যে রাখতে। আর কি করি বলো তো, ওই ভরে গেলে তারপরে গিয়ে ওই উপরে নালি দিয়ে ফেলে দিই, মানে ছাদে গিয়ে নালিতে ফেলে দিই, এই করি আর কি। একদম হলুদ সব কিছু। ও আরেকটা কথা, এই যে আমার যে তোমরা জানো টাইম কল আছে, তো সেটা কিন্তু জল সকাল বিকেল 2বারই দেয়। আমার কিন্তু নিচে একটা ড্রামও আছে, জানো তো, বড় ড্রামও আছে। আমি চাইলে কিন্তু সেটার মধ্যে ওই জলটা জমিয়ে তারপরে কিন্তু আমি উপরে তুলতে পারি ট্যাঙ্কিতে। এবার কথা হলো, আমার ট্যাঙ্কি এতটা নোংরা হয়ে গেছে, ওই ট্যাঙ্কিটাকে এখন পুরোপুরি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে ওই নোংরা জলগুলো ফেলে ওই আয়রনগুলো পরিষ্কার করে তারপরে নতুন করে শুধুমাত্র এই টাইম কলের জলটা যদি তুলি না, তাহলে আমার কিন্তু সব কিছু পরিষ্কার থাকবে। কিন্তু এখন ওই যে বলে না কি বলে ওটা, ব্যাঙের গলায় না কার ঘন্টাটা বাঁধেকে, বাদুরের গলায় ঘন্টাটা বাঁধেকে, এটা হচ্ছে ব্যাপার। তো ওই ট্যাঙ্কি এখন কে পরিষ্কার করে? লোক ডাকতে হবে, লোক ডেকে ওই ট্যাঙ্কিটাকে পরিষ্কার করিয়ে এদিকে নিজে রিজার্ভারের একটা ব্যবস্থা করে তারপরে এই কাজগুলো করতে হবে। তো আমি যখন গৌতমের সাথে আলোচনা করলাম, গৌতম বললো যে এইগুলো তো আমরা পারবো না, একটা লোক ডেকে ওরকমভাবেই করতে হবে। এই যে নিচে যে আমার রিজার্ভারটা রয়েছে, এটা মাটির নিচে করে দিতে হবে, কারণ আমাদের গাড়িগুলো এই গলিতে থাকে। ড্রামটা যদি আমরা উপরে রাখি না, তাহলে আমাদের গাড়ি রাখতে অসুবিধা হবে। এই জন্য বললাম, একদিন আমাকে বিউটি বলছিল যে দিদিভাই তুমি তো এটা করতে পারো, পরে পাম্পে ওই জলটা উপরে তুলে দিতে পারো, মানে নিচের জলটা একটা যে কোনো রিজার্ভারে স্টোর করে তারপরে সেটাকে মানে উপরে পাম্পে উঠানোর কথা বলছিল। তো এটা আমাদের মাথায় অনেক দিন আগের থেকেই ছিল, কিন্তু ওই যে করব সবই করব আর করা হয় না আর কি। যাই হোক, ওইগুলো সেরে সুরে তারপরে এই যে দেখো ফুলদানিগুলো আজকে সবই ধুয়েছি। আর এই যে পাপোশগুলো দিয়ে গেছি একবার, তোমরা দেখেছো না, পাপোশগুলো সব হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। যেগুলো পাতলা আছে সেগুলো ভাবলাম একটু ক্লিপ লাগিয়ে দিই, নয়তো এগুলো উড়িয়ে নিয়ে যে কোথায় চলে যাবে, হাওয়ার জন্য আমি দাঁড়াতে পারছি না, এত রোদ তার মধ্যে হাওয়া। আর এই যে চলে এসেছি, এটা হচ্ছে ওই যে বললাম না কালকে যেখান থেকে শেষ করেছিলাম 2 দিনের ভিডিওটা একদিন এইভাবে আমাকে অ্যাড করে দিতে হলো। এবার এই যে দেখো রান্না বসিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, একদম পাতলা ঝোল খাবে বলছে। তাও বড় মেয়ে বলছে মা একটু পাতলা ঝোল করো তো পটল দিয়ে। তো আর করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল, যেটা কিনা তোমাদের গৌতম খেতে খুব ভালোবাসে। আর একটুখানি ভেন্ডি ভাজবো, সেটা বড় মেয়ের জন্য। আর চিংড়ি মাছ ভাজা খাবে দুজনেই, ছোটো মেয়েও বলছে, বড় মেয়ে বলছে মা চিংড়ি মাছ ভাজো। অবশ্য মাছ ওই খুলসা মাছ আর চিংড়ি মাছ ছাড়া আর মাছ তো আপাতত নেই, মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, এবার এইটার মধ্যে একটুখানি, এখানে কিন্তু একটুখানি লঙ্কা, সামান্য একটু সরষা আর হচ্ছে একটুখানি আদা বাটা দিলাম। আর পুরো শিলনোড়াই করেছি, এই 2-3 দিন থেকে শিলনোড়ায় রান্না করছি, তো রান্নাগুলো একটু অন্যরকম হচ্ছে। শিলনোড়া মানে বেটে রান্না করলে না রান্নাগুলো সত্যিই টেস্ট অন্যরকম হয়, একটা স্বাদই আলাদা থাকে, কালারটাও খুব ভালো আসে। এই তরকারির কালারটা লাস্ট পর্যন্ত তোমাদের আমি দেখাতে পারিনি, এত সুন্দর এসেছিলো না, কিন্তু সেই কালারটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি। নামানোর পরে যে একটা কালার থাকে, ওই কালারটাই তোমরা দেখতে পেরেছো। অনেকটা পরিমাণ জিরা দিলাম, আর দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিলাম। এই তো মাছের ঝোল আমার রেডি। তাছাড়া আমাকে মামনি দিদিভাই বলছিল যে শিল্পী একদিন না শোল আমের রেসিপি শেয়ার করো। শোল আমের রেসিপি আমার খুব একটা জানা নেই, কারণ কেন বলো তো, একও তো আমাদের ঘরে খায় না। ওই শোল মাছ দিয়ে আম দিয়ে করলে খাবে কি না কেউ, পরে হয়তো একাই খেতে হবে আমাকে শুধু। তবু তুমি যেহেতু বলেছো, আমি তোমাকে একদিন রেসিপিটা দেখাবো। তাছাড়া সঞ্চিতা দিদিভাই বলছিল শিল্পী একদিন বেলের করো বরফি বলেছিল দিদিভাই।
তো বেলের বরফিটা না সত্যি দিদিভাই আমার জানা নেই, সত্যি জানা নেই। তোমরা দুজনে দুটো রেসিপি বলেছো, এই দুটো রেসিপি আমি কখনো ট্রাই করিনি। তবে হ্যাঁ, অবশ্যই পারবো, এটা আমার বিশ্বাস। রান্নাটা একবার আমি যদি চোখে দেখি তাহলে আমি সেটা একদম পারফেক্টলি করার চেষ্টা করি, আর হয়ে যায়, মোটামুটি ভালোই হয়ে যায়। তো আমি একবার চেষ্টা করবো। আর বেলের বরফি আমি কখনো খাইনি। দিদিভাই তুমি যদি পারো আমাকে একটু কমেন্টসে রেসিপিটা বলে দিও। আর মামনি দিদিভাইকেও বলবো, শোলের রেসিপিটা আমি বোধহয় পারি। প্রথমে একটু সর্ষে ফোড়ন দিতে হয়, শোল মাছগুলোকে ভেজে রাখতে হয়, তারপরে একটু সর্ষা ফোড়ন দিতে হয়, দিয়ে তারপরে আমটা দিয়ে দিতে হয়, আমটা দিয়ে একটু ঝোল দিয়ে দিতে হয়, তারপরে মাছগুলো দিয়ে ওই একটুখানি সর্ষা বাটা দিয়ে তারপর নামিয়ে নিতে হয়। লঙ্কা যদি তোমরা চাও চিড়েও দিতে পারো, চাইলে গোটাও দিতে পারো। তাই তো দিদিভাই? শোল আমার রেসিপিটা বোধহয় আমার জানা আছে, কিন্তু বেলের বরফি আমি কখনোই করিনি। আর শোলের রেসিপি আমি কখনো করিনি, কেননা ঘরে আমি জানি কেউ খাবে না, কেউই খাবে না ওই শোল মাছ দিয়ে যদি করি। তবে আমার মনে হয় ভালো লাগবে। সর্ষে না দিয়েও কিন্তু খাওয়া যায়, জানো তো? সর্ষে না দিলেও, পোস্ত দিলেও বোধহয় খাওয়া যাবে। তবে আমাদের ঘরে টকটাতে সর্ষে পোস্ত এগুলো কিছুই দিলে খেতে চায় না। হ্যাঁ, আমি যদি শোল দিয়ে শুধু আম দিয়ে করি ঝোল, তাহলে বোধহয় খাবে। ওই যে সর্ষে বাটাটা দিলে না আমাদের ঘরে ওই আর খেতে চাইবে না টকে। যাই হোক, সব সেরে সুরে রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চলে এসেছি একদম মানে রান্নাঘরটা পরিষ্কার করতে। তো এই যে হয়ে গেছে, এবারে একেবারে স্নান করে জামা কাপড় নিয়ে চলে যাব দোতলায়, তারপরে ঠাকুর পুজোটা দেবো। ঠাকুর পুজো দিয়ে আমার আজকে খাবার জুটবে কিনা কপালে সেটাই কথা। অলরেডি মেয়ে রেডি হয়ে বসে আছে, সেই দুটোর থেকে এখন রেডি হয়ে বসে আছে, 4:30টায় পড়া, এখনও বসে আছে। তার মানে ওই খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, ওকে দিয়ে এসে তারপরে খাবো। আবার এটাও ভাবছি এসেও খেতে পারবো কিনা সেটাও সন্দেহ, কারণ সন্ধেবাতি দিতে হবে। এখন দেখা যাক কতটা কি করতে পারি। আর এই যে অনেক দিন থেকেই দিচ্ছি শুধুমাত্র নকুলদানা, মাঝখানে বোধহয় 2 দিন দিয়েছিলাম একটুখানি লাড্ডু। তো গৌতমকেও বললাম যে একটু ফল আনতে, হ্যাঁ, খালি একভাবে দেওয়া হচ্ছে নকুলদানা, তো একটু ফল আনতে বলেছি। কালকে অবশ্যই নিয়ে আসবে, আজকে যেহেতু বলেছি কালকে অবশ্যই নিয়ে আসবে। কালকে অনেক কিছুই আনতে হবে, বড় মেয়ের জন্য অনেক কিছুই আনতে হবে। তো যাই হোক, বৃহস্পতিবারে যদি পারি ঠাকুরকে একটু ফল মিষ্টি দেওয়ার চেষ্টা করব। সব সময় তো পারি না। আর সত্যি আমি তোমাদের মতো, আমি কত লোককে দেখি এত সুন্দর করে পূজা দেয়, আমি মুগ্ধ হয়ে তাদেরকে দেখি। কালকে আমি ওই চ্যানেলে লাইভ করছিলাম, আমার একটা বোনু এসছে, বেঙ্গলি ব্লগার সুস্মিতা। ঠাকুর পুজো কমপ্লিট, তো আর এখন খাওয়া দাওয়া করবো না। পান্তা ভাত এত খেয়েছি আমি আর খেতে পারবো না গো। এখন দেখো রেডি হয়ে আছে অলরেডি, মেয়ে খেতে যাবো টিউশনে ছিল, আমি নিয়ে নিয়েছি বলে। এই যে রেডি হয়ে গেছে মেয়ে, হ্যাঁ, ও 2টার থেকে রেডি হয়ে বসে আছে। স্নান করে একবার মনে এই ড্রেস পরেছিস। দেখতে পাচ্ছ? এই যে জুম করে দেখাই, এই দেখো কোথায় ওদের অ্যাসবেস্টারে পড়ে গেছে আমার এই পাপোশ, দেখেছো? পাপোশ নিতে এসছি, পাপোশ নিতে এসে দেখি উড়ে গিয়ে এত হাওয়া ছেড়েছে, ওই পাশে বাড়ির ওদের পায়খানার অ্যাসবেস্টারে গিয়ে পড়ে রয়েছে। ওইখান থেকে নামানো কোনোভাবে সম্ভব না। আর এই হলো গিয়ে ঘরের লোক, কাউকে বলবো? বাপরে বাপ, ওই অ্যাসবেস্টার বলবে সারা জীবন থাক ওইখানে, ও আর আনতে হবে না। কি খারাপ লাগে। বিশ্বাস করো, সকাল থেকে একটা সেকেন্ড মানে দম ফেলতে পারিনি। এবার গিয়ে যদি একটু বসতে পারি, মানে সব ব্লগগুলো না গুলিয়ে মিলিয়ে হয়ে যাচ্ছে। সারাদিন এত কাজ করছি, একদিনে ওই ব্লগ দেওয়া যাবে না। এখান থেকে আজকে কিছু এইখানে দিয়ে দিচ্ছি, কালকের কিছু ওইখানে দিয়ে দিচ্ছি, ওই ব্লগে দিয়ে দিচ্ছি, এই করছি। কি করব বলো? এই 2-3টা দিন এরকম হবে। কাজ একটু বেশি হচ্ছে তো, একটা ব্লগে এত দিতে পারছি না। টিভির আওয়াজ, একজন বন্ধ করে আরেকজন চালায়, আরেকজন বন্ধ করে আরেকজন চালায়। চলো আমি এখন একটু হাওয়ায় বসবো, তারপরে যা করি।
মেয়েদের টিউশনি থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই যে ভাবছিলাম যে হয়তো ওরা রাইসটাই খেতে চাইবে, যেহেতু রাইসটা নিয়ে এসছি। ওরা তো খেতে চাইলো না, যেহেতু মাছ রয়েছে, বলছে ভাত খাইয়ে দেও মা। তো এই যে দুই বোনকে একই থালার মধ্যে মেখে আমিই খাইয়ে দেবো, আর আলাদা করে দেবো না, এই একই থালায় খাবে। কার নাম সৃজা দিচ্ছে? এই যে এনাকে এখন টিউশনি থেকে নিয়ে আসলাম, এনে এটাকেও ভাত খাইয়েছি, ওইটাকেও ভাত খাইয়েছি, এক থালায় মেখে তারপর খাইয়ে দিয়েছি। আর মানে চিংড়ি মাছ হলে ভাত তো বুঝতেই পারো তোমরা। যাও জামা চেঞ্জ করো, ওই জামা নিয়েই খাওয়া দিলাম। অবশ্য কাছে পড়া ছিল, বেশি দূর না, এখানটাই ছিল। এই যে আমি এখন মেয়েদের রুমে বসে আছি। একে তো টিউশন থেকে নিয়ে আসছি, নিয়ে এসে দুজনকে খাইয়ে দিয়েছি। একটুখানি রাইস কিনে এনেছিলাম ছুটকির জন্য, ছোটোটার জন্য। ভাত একটু সত্যি বলতে রাত্রে ভাত আজকে করিনি, অনেক ভাত রয়ে গেছিলো। যেহেতু আমি দুপুরে খাইনি, অবেলা করে খেয়েছি, ভাত অনেকটা বেঁচে গেছিলো। তা ভাবলাম আর ভাত করবো, থাক ওর বাবা খেয়ে যা। আর বড় মেয়েকে তো ভাবছি রাত্রে ভাত দেবো না, এটাই ভেবেছিলাম। তো বলছি মা আমি একটু ভাত খাবো, ওর জন্য মিক্সড রাইস নিয়ে আসছিলাম ছুটকির জন্য। তো ও খাবে না, ও ভাতই খাবে, যেহেতু চিংড়ি মাছ রয়েছে, ওর লোকটা রয়েছে। তা ওরা তিনজনে ভাত খেলো, আমি ভাবলাম মিক্সড রাইসটা আমি খেয়ে নেবো। এখন খেলে তো লাভ নেই, কিছু তো খেতে হবে, এখানে রাইসটা আমি খেয়ে নেবো। চলো একটু বসি, তারপরে আসছি। তো এই যে আমি নিয়ে বসছি হচ্ছে মিক্সড রাইস। মেয়েরা খাবে বলে না, আমি তেল কম দিতে বলেছি, সব মশলা কম দিতে বলেছি, একদম সিম্পলি করেছে, সবজি দিয়ে একটু বেশি করে, গাজর পেঁয়াজ, তাছাড়া তো ক্যাপসিকাম রয়েছে, মানে খুব অন্যভাবেই করেছে। এদিকে বড় মেয়ে বলছে মা শোয়ার আগে একটু স্যুপ করে দেবে, ওই টমেটো স্যুপগুলো হয় না, কিনতে পাওয়া যায়। আমি বলছি বাবা এগুলো খাওয়া এখন তোমার জন্য ঠিক হবে? বলে স্যুপ তো এর মধ্যে জানিস না, বারবার বায়না করছে, বলে আমার খুব একটু গরম গরমই খেতে হয়। একটুখানি করে দিলাম। ছুটকি আবার বলছে হ্যাঁ মা আমাকেও একটু দাও। হ্যাঁ, তো ওকেও আবার একটু দিলাম। ও তো যেটা দেখে ওর সেটা খেতে ভালো লাগে, ও খেতে ভালোবাসে। আমি আবার এই যে এখানে রাইসটা নিয়ে বসছি, মা বলছে মা এখান থেকে দাও তো দেখি একটু খেয়ে কেমন টেস্ট। অলরেডি কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে দুই বোনের। তো এই যে দেখো নিয়ে বসছে, ওই 2 চামচ খাবে, তারপর আবার আমাকে দিয়ে দেবে, এই আর কি। মাকে দেখলেই মনে হয় কত যেন টেস্ট জিনিসটা। তো উপর থেকে আসার পরে এখানে শুয়ে শুয়ে এডিট করছি, তখন দেখলাম ভিডিওটা এন্ডই করিনি। এটা আজকে আমি ভিডিওটা এন্ড করছি, কালকে আর শেষই করা হয়নি। ওই খাওয়া দাওয়া, তারপরে তো শুয়ে পড়েছি কখন, অবশ্য অনেক রাত করেই শুয়েছি, শুলেও আর ভুলে গেছি এন্ড করতে। আর এলোমেলো একটু কেন হচ্ছে আমি তোমাদের বলি, তোমরা হয়তো ভাববে, অবশ্য বুঝতে পারবে না, আমি সেইভাবেই গুছিয়ে ব্লগটাকে দিচ্ছি। তোমরা ডেলি লাইফস্টাইল যেরকম হয় সেরকমই তোমরা বুঝতে পারছো। তবে এটা কি হচ্ছে বলো তো, একদিনে যেহেতু এত কাজ হয়ে যাচ্ছে, প্রায় 2 ঘন্টার মনে হয় ভিডিও হয়ে যাবে, সেটাকে কেটে কেটে দিতে হয়। আর কালকের ভিডিওটা সত্যি ভালো হয়নি, বড় ভিডিও হয়েছে ঠিকই, কিন্তু আমি পরে গিয়ে যখন ভিডিওটা দেখলাম ভালো হয়নি, কারণ বোরিং টাইপের লাগছিল, আমার নিজেরই লাগছিল। হ্যাঁ একটু তো বুঝতে পারি, একটু বোরিং টাইপের লাগছিল। বড় হয়েছে ঠিকই, বোরিং টাইপের লাগছিল। তো এই আগামীকাল থেকে একদম তোমরা কন্টিনিউড ব্লগ কন্টিনিউ পাবে, মানে যেমন আজকে যেমন কি কালকের কিছু অ্যাড করেছি আর আজকের কিছু এইরকম। তো চলো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত এড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে টাটা, অনেক অনেক ভালোবাসা।